ওনাদের নাকি তোকে ভালো লেগেছে খুব, তাই আন্টি চাইছেন রুদ্র ভাইয়ার বউ হিসেবে তোকে ঘরে তুলতে। বাবার কাছে সরাসরি প্রস্তাব রেখেছেন। আমি তো শুনে অবাক হয়েছিলাম, তবে ভীষণ খুশিও হয়েছি, কারণ আমরা দুই বোন একসঙ্গে থাকতে পারবো। আপুর ঠোঁটে প্রস্তাবিত হাসি রেখা দেখা গেল। আমার হাসি গায়েব। তড়িৎ পেগে বাবার দিকে চেয়ে শুধালাম, তুমি কি মত দিয়েছো বাবা? বাবা এতক্ষণ নীরব ছিলেন। উত্তরে ধীর স্থির কণ্ঠে বললেন, না, তোমাকে না জিজ্ঞাসা করে আমি মতামত দেই কি করে? ভেবেছিলাম সকালে তোমাকে জিজ্ঞাসা করেই তারপর ওনাদের হ্যাঁ বলবো। আমি মাঝপথেই বলে ফেললাম, না বলে দাও। তিন জোড়া চোখ আমার দিকে আছড়ে পড়লো একসঙ্গে। সকলে বিস্মিত দৃষ্টিতে ফেললো। আম্মু যত্রতত্র প্রশ্ন করলেন, কেন, ছেলেটা খারাপ কিসে? ভালো দেখতে, কত বড় ব্যবসার মালিক। তাছাড়া আমার ওনাকে পছন্দ নয়। আশা করছি তোমরা আমাকে জোর করে বিয়ে দেবে না। এই একটা কথা বলে দিয়ে আমি উঠে দাঁড়াই। আমার মেজাজ এতটাই বিগড়েছে, খাবারটুকুও শেষ করিনি। পাশের চেয়ার থেকে ব্যাগ কাঁধে তুলে হর্ন নিয়ে বেরিয়ে পড়লাম। আজ ভার্সিটিতে আমার প্রথম ক্লাস। ভর্তিকে এ নিয়ে মন ফুরফুরে থাকলেও এই মাত্র উবে গেল সব। আমার রাজ্যের যত রাগ গিয়ে পড়লো ওই অহংকারী রুদ্র নামক লোকটার উপর। কাল যে মানুষটা আমাদের বাড়িতে এসে আমাকে হম্বি তম্বি চোটপাট দেখিয়ে গেলেন, তাকে বিয়ে করব আমি? কদাপি সম্ভব। নিজের পায়ে কুড়োল মারা যায়, কিন্তু রুদ্র হোসেন চৌধুরীকে বিয়ে করা যায় না। ওই কয়েক ঘন্টায় যার রূপ দেখেছি ওনার, তাতে আমি কেন? কোনো মেয়ে ওই রকমের রক্তটা পাবলিককে স্বামী হিসেবে মানবে না। মেয়েরা চায় রোমান্টিক লতুর পুতুর একটা বর, সেখানে রুদ্র। ইস, ভাবতেই তো কেমন লাগছে। হোক সুন্দর, হোক আমার ব্যর্থ ক্লাস, তাই বলে ড্যাং ড্যাং করে ওনাকে বিয়ে করতে যাব? এমন খ্যাপাটে পাগল আমি নই। আচ্ছা, হঠাৎ ওনার সঙ্গে আমার বিয়ের কথা কেন উঠলো? এটা কি শুধুই ওনার মায়ের ইচ্ছে, নাকি? আমি হাঁটা থেকে থমকে দাঁড়ালাম। পরক্ষণে নিজেই নিজেকে বোঝালাম, না শ্রীযুক্তি, ওই রকমের মানুষের বউ হিসেবে তোকে মানাবে না। বিশ্রী লাগবে, ভীষণ বিশ্রী। রুদ্র ল্যাপটপ থেকে চোখ উঠালো। রেহানা কিছু বললেন না। আসলে কি বলবে ভেবে পেলেন না। সেজুতির বাবা ফোন করে বিনীয় কণ্ঠে জানালেন, সেজুতির প্রস্তাবখানা সম্পূর্ণ নাজুক করে দিয়েছে। মেয়ের অমতে বিয়ে কি করে দেবেন? কথার পিঠে রেহানা উত্তর দিতে পারেননি। ফোনের লাইন কেটে জিম মেরে ভাবছিলেন। মায়ের মুখ ভঙ্গি রুদ্রের ইগলের চোখে ঠিক ধরা পড়ল। তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে জিজ্ঞাসা করল, ফোন করেছিলে? রেহানা খানিক নড়ে চড়ে উঠলেন। জিভ দিয়ে ঠোঁট চেটে বললেন। রুদ্র সজাগ হয়ে তাকায়। ল্যাপটপ বন্ধ করে মনোযোগ সমেত সুধায়, কি বললেন ওনারা? রেহানা মহা বিপদে পড়লেন যেন। স্বামীর মৃত্যুর পর ছেলে দুটোকে নিজের হাতে মানুষ করলে দুটো তৈরি হয়েছে দুই প্রান্তের মতন, অব্র চঞ্চল চটপটে। রুদ্র ততটাই গম্ভীর চুপচাপ। সবচেয়ে বড় কথা ছুরির ডগায় ছেলের মেজাজ। শেষ দুটো বছর ধরে এই ছেলেকে বিয়ে কর বলে হেঁটে মরলেন। মুখে ফেনা তুলে ফেললেন, কিন্তু কোন রকম ভুরুক্ষেপ দেখালেন না। বরং একবার রেহানা যেচে এক সুন্দরী মেয়েকে পছন্দ করলেন। পাত্রীপক্ষ বাড়িতে ডাকলেন। ভাবলেন ছেলে মেয়ের আলাপ হলে রুদ্র রাজি না হয়ে কোথায় যাবে। সব ঠিকঠাক ছিল। রুদ্র এলো, সবার সঙ্গে যথাসম্য কথা বলল। যেই মাত্র অতিথিরা বিদায় নিলেন, অমনি হুলুস তুলুস কাণ্ড বাঁধালো। মাকে কিচ্ছুটি না বলে রসার ঘরে একটা জিনিসও আস্ত রাখলো না। ভাঙচুর থেকে ছাড় পেল না একটা অবলা আসবাবপত্র। আর সেই ছেলে আজ নিজে জানালো সে বিয়ে করবে। আকবরী এক মেয়েকে পছন্দ করলো। এখন ওর মুখের ওপর রেহানা কি করে বলবেন? রেহানার দুঃখ হলো, মন ভারী লাগলো। মাকে অনেকক্ষণ চুপ দেখে রুদ্র খেয়াল হারালো মেজাজ। ভ্রুকুচকে বলল, হয়েছে, কি বলবে? রেহানা মুখ কালে করে তাকালেন। থমথমে মুখ করে বললেন। রুদ্র ফ্রু আরো বেঁকে গেল। কেন? রুদ্রের কপাল শিথিল হয়।
ফিরে আসে আগের জায়গায়। চোয়াল ফুটে উঠল, শক্ত গাল হয়ে উঠল অভঙ্গুর। রেহানার দুঃখ ফারাক্রান্ত মন নিয়ে দুপা এগিয়ে এলেন। ছেলেকে সান্ত্বনা দিতে দিতে বললেন। রুদ্র জবাব দিল না, টু শব্দ অব্দি করল না, চুপ করে বসে রইল। রেহানা হতাশ হয়ে ঘর ত্যাগ করলেন। রুদ্র তখনও কাউচে বসে কটমট করছে চোয়াল, পিছে এসছে দাঁত। রুদ্র রোশন চৌধুরীকে রিজেক্ট করার দুঃসাহস দেখালেন সাজুতেই। বিয়ে করলে তো আপনাকেই করব, পারলে ঠেকান। মধ্য দুপুর, সবে ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বেরিয়েছি। আশপাশে একটা রিক্সাও নেই। এদিকে সূর্যের কড়া আলো মাথায় পড়ছে। গরমে ঘেমে একাকার অবস্থা। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অতিষ্ঠ হয়ে হাঁটা ধরলাম। সামনে থেকে রিক্সা বা কিছু একটা পেলে উঠে পড়বো। হঠাৎই একটি কালো মতো লোক এসে আমার সামনে দাঁড়ালেন। থমকে দাঁড়াই আমি। লোকটার চোখে কালো চশমা, পরনে খয়েরি শার্ট। লোকটির হাতে কাগজ এগিয়ে দিয়ে বিনীয় কণ্ঠে বললেন, আমি ওনার বাড়ি দেওয়া কাগজে চোখ বোলালাম। হিবিজিবি লেখা ভালো করে বুঝতে হাতে নিলাম। ভ্রু কুঁচকে মনোযোগ দিতেই টের পেলাম পাশে সাই করে একটি গাড়ি এসে দাঁড়িয়েছে। কেবল মাথা ঘামানোর মতো ব্যাপার ছিল না বলে তাকাইনি। গাড়ির দরজাটা খুলে গেল সেকেন্ডে। আমি কোনো কিছু ভালো করে বোধগম্য করার পূর্বেই গাড়ির ভেতর থেকে কেউ একজন হাত খপ করে ধরলো। আমি ভোরকে ভয় পেয়ে তাকানো মাত্রই আগন্তুক ব্যক্তি রীতিমতো টেনে ভেতরে ঢুকিয়ে নিল আমাকে। প্রচন্ড আতঙ্কে আমার কলিজা চলকে ওঠে। হৃৎপিণ্ড বিকল হয়ে বেগ থামলো। শ্বাস বন্ধ হয়ে মরে যাচ্ছি মনে হলো। আগন্তুক পরিস্থিতি আন্দাজ করার আগেই দুনিয়া অন্ধকার করে আঁখি পড়ল বুঝে ফেললাম। জ্ঞান হারাতে হারাতে টের পেলাম একটি ভারী কণ্ঠ কাউকে বলছে। মুখে পানির ঝাপটায় চোখ মিলে তাকাই আমি। এইটুকুতেই নিজেকে কেমন দুর্বল আর আত্মরা মনে হচ্ছিল। ঝাপসা ঝাপসা দৃষ্টি ফেলে চাইতেই মুখের সামনে দৃশ্যমান হলো কতগুলো পুরুষালী অবয়। সচকিত হয়ে পূর্ণ দৃষ্টিতে দেখলাম। মুহূর্তের পেছনে সব ঘটনা মাথা চাড়া দিল। হঠাৎ এক লোক এসে আমাকে ঠিকানা জিজ্ঞাসা করা, কেউ একজন গাড়ির মধ্যে আমাকে টেনে নেওয়া, সবটা মনে পড়তে তীব্র ভয় ডরে কাঁপাকাঁপি শুরু হলো। আমাকে কি কিডন্যাপ করা হয়েছে? কিন্তু আমার বাবার তো অত টাকা পয়সা নেই, না আমি ধনির দুয়ালি। তবে কেন? এই কেনর উত্তর জানতে আমি উপস্থিত সবাইকে ভালো করে একবার দেখলাম। কমসে কম 7-8 জন মোটা তাজা লোক দেখে আত্মা শুকিয়ে গেল। এরা কি যা কেন ধরে এনেছে আমার অত্যাধিক খামারটা চেহারা বারবার ভোগ গেলা দেখে একজন প্রশ্ন করলেন। আমি বিস্ময়ে তা পাতা ফেললাম চোখে। এত সুন্দর করে প্রশ্ন কোন কিডন্যাপার করে? মনে হয় ওরা কিডনি পাচারকারী, তাই জন্য আমাকে পানি খাইয়ে সুস্থ রাখার চেষ্টা চালাচ্ছে। এই আকাশ কুসুম ভাবতে আমার পিপাসা দ্বিগুণ বেড়ে যায়। জোরে জোরে মাথা নেড়ে হ্যাঁ বোঝাতেই লোকটি অন্য আরেক লোককে ইশারা করলেন। সে তৎপর ছুটে গেল। মিনিটের মাথায় হাতে করে নিয়ে এলো এক বোতল সাদা মিনারেল ওয়াটার। রীতিমতো বোতলের চিপি খুলে হাতে দিল আমার। কম্পিত হস্তে বোতল ধরতেই চুমুক বসালাম।